আচ্ছা, ফুলের গন্ধ শুঁকতে আমরা তো সবাই ভালোবাসি। আপনাদের কি জানা আছে এরকম মিষ্টি ফুলের গন্ধের মতো আমাদের আত্মারও বিভিন্ন ধরনের গন্ধ হয়? আর যদি তা হয় খুব সুন্দর, মনোরম, তা নেগেটিভ শক্তিকে ভীষণভাবে আকৃষ্ট করে। না, আমার জানা ছিল না। আজকের ঘটনাটা শোনার পরই আমি বুঝতে পারলাম মানুষেরও ভীষণ সুন্দর গন্ধ থাকে। যার স্পিরিট যত সুন্দর তার স্মেল তত আকৃষ্টদায়ক। চলেন একেবারে কথা না বাড়িয়ে আজকের ঘটনাতে যাওয়া যায়। তার আগে যারা আমায় চেনো না, আমি দীপান্বিতা, ভয়ের অনুভূতির নতুন একটা এপিসোডে তোমাদের স্বাগত জানাই। আর তার আগে সবার প্রথমে থ্যাংক ইউ জানাই রিমাকে, যে এত সুন্দর একটা ঘটনা পাঠিয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে ঘটনাটা শুনে। এইবার তোমাদের পালা। আর তার আগে একটা রিকোয়েস্ট, তোমাদের কাছেও যদি এইরকমই কোনো ভয়ানক অলৌকিক ঘটনা থাকে, নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু আমাকে অডিও রেকর্ড করে পাঠাতে ভুলো না। চলো আর সময় নষ্ট না করে সরাসরি গল্পে যাওয়া যাক। ঘটনাটা কিন্তু বেশি দূরের নয়, আমাদের এলাকার মধ্যেই ঘটেছে। চলেন এই ঘটনায় ঢোকা যাক। একটা কাপেল, বহুদিন ধরে ওদের একটা প্রেমের সম্পর্কে ছিল, একেবারে ছেলেবেলা থেকে ওদের একটা রিলেশনশিপ ছিল। প্রথমে বন্ধুত্ব, তারপর ভালোবাসা। এই ধরুন 8-9 বছর মতো ওরা প্রেম করেছে, বাড়িতে আসা যাওয়া সব। তারপরে অবশেষে আর কি তাদের বিয়ে হয়, এবং বিয়ের পর তারা যায় হানিমুনে পুরীতে। এবার পুরীতে যাওয়ার পর একটা অদ্ভুত ঘটনা ঘটে মেয়েটির সাথে। মেয়েটির নাম হলো মহুয়া। ঠিক আছে, ও যখন পুরীর ধামে আর কি ঢোকার সময় আসে, ও কোনো কারণে পুরীর ধামে কিন্তু প্রবেশ করে না। ও বাইরেই বা আশেপাশের কিছু লোকের সাথে বসে গল্পগুজব করে। হঠাৎই সেই সময় ওখানে বিভিন্ন বানর টানর আসে, তো ফল পাকড় খাওয়ার জন্য। তা ওই রকমই ওই সময় একটা বানর ওইখানে আসে, এবং ওই বানরকে ও যখন একটা কলা দিতে যায়, সেই মুহূর্তে বানরটা ওকে ভীষণভাবে ব্রাইট করে, এমনভাবে দাঁত বসিয়ে কামড়ে দেয় যে বীভৎস একটা ঘা হয়ে যায় ওর হাতের মধ্যে। ঠিক আছে, এবার লোকাল ডাক্তারকে দেখানো হয়, ইঞ্জেকশন দেওয়া হয়। তারপরে ওরা সাজেস্ট করে যে 1-2 দিন দেখো, তারপরে যদি ঘা ঠিক না হয় তাহলে তোমরা হসপিটালে দেখাবে। তো অবভিয়াসলি অজানা একটা রাজ্যের মধ্যে যখন ওরা এরকম একটা প্রবলেমে পড়লো, ওরা কিন্তু একেবারে ওয়েট করলো না। ওরা 7 দিনের জন্য ওখানে ঘুরতে গেলেও ওরা ওই 1-2 দিনের মধ্যেই ঘটনা ঘটে, এবং 1-2 দিনের মধ্যেই ওরা কিন্তু রিটার্ন চলে আসে। রিটার্ন আসার পর হঠাৎ একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। এমনি থেকে কিন্তু মহুয়া খুব মিশুকে সবার সাথে মিশে থাকে। তাছাড়াও প্রথম থেকে ওদের বাড়িতে যেহেতু আসা যাওয়া ছিল, মানে পলকদের বাড়িতে, তো সেই জন্য মহুয়ার তেমন কোনো যে নতুন বউ হিসাবে যে লজ্জা, বাধ্যবাধকতা, এগুলো কিন্তু খুব একটা ছিল না। তো যাই হোক, ওরা ফিরে আসে, এবং ফিরে আসার পর মহুয়া দেখে যে তার রুমে বেশ কিছুজন লোক, ধরো আশেপাশে আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী সকলে মিলে 2-4 জন মিলে ওদের জন্য ওর রুমে টিভি চলছিল, ওদের জন্য অপেক্ষাও হচ্ছিল। যেই না ও প্রবেশ করে এবং ওদেরকে দেখে, হঠাৎই ও একটা উগ্র রূপ ধারণ করে। কীরকম উগ্র রূপ? না, ও ওদেরকে ভীষণ রূঢ়ভাবে বলে ঘর থেকে বেরিয়ে যেতে। একদম কেউ ঘরে থেকো না, তোমরা ঘর থেকে বেরিয়ে যাও, এটা আমার ঘর। এবং কথাগুলো কিন্তু তুই তোকারির পর্যায়েও এসে পড়ে। তা প্রথমে ওরা ভাবে যে হতেই পারে একটা ঘুরতে গেছে, সেইখানে তার ঘোরাটা ক্যান্সেল হয়ে গেছে, তার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে, এই কারণে হতেই পারে তার মানে মুডটা ঠিক নেই। তো সেই কারণে অতটা কেউ ব্যাপারগুলোতে গা করে না। ঠিক আছে, এরপরেও নর্মাল 2-3 দিন তো চললো। কিছুদিন পর ওরা বাথরুম থেকে চান করে যখনই বেরিয়েছে, ওর শাশুড়ি মা লক্ষ্য করে, মানে উনি ওর বেরিয়ে যাওয়ার পরেই আর কি ওয়াশরুমে গেছিলেন, এবং ওদের না নিচে টাইলস লাগানো, হোয়াইট কালারের টাইলস লাগানো, এবং লক্ষ্য করে যে পুরো বাথরুমময় এরম থোক 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 হেয়ার পড়ে রয়েছে। একটু বলে রাখি যে এই মেয়েটির ভীষণ পরিমাণে পছন্দ ছিল চুল খুলে রাখতে। লম্বা ঘন কালো চুল
ছিল তো নিশ্চয়ই তার দেখানোর মতো জিনিস, এবং ওনা খুব সেটাকে শো করতো। আমি যখন কথাটা বলছি টিকটিকিও আর কি টিকটিক করছে, যাই হোক মেয়েটি খুব সেটাকে শো করতে পছন্দ করতো, সবসময় না হেয়ারটাকে খুলে রাখতো, আর ভীষণ সুন্দর হেয়ারে বিভিন্ন প্রোডাক্টস ইউজ করতো, যার জন্য সুন্দর একটা স্মেল অলওয়েজ ওর আশপাশ থেকে বেরোতো। তো যাই হোক, যখন ওর শাশুড়ি মা দেখে যে এতটা আর কি হেয়ার চারপাশে পড়ে রয়েছে, উনিরা বেশ অবাক হয়। সঙ্গে সঙ্গে বৌমার কাছে যায় এবং ওকে প্রশ্ন করে যে আচ্ছা তোমার কি বৌমা খুব বেশি চুল উঠছে, নালে বাথরুমে অত চুল? ও তখন অবাক হয়ে বলে হ্যাঁ মা দেখুন, বলে ও যে টাওয়ালটা আর কি জড়িয়েছিল, সেই টাওয়ালটা যখনই খোলে, ও মানে হোয়াইট কালারেরও টাওয়াল ছিল, তো টাওয়ালের মধ্যে এরকম চাক 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 হেয়ার রয়েছে। তো অবভিয়াসলি ওরা প্রোডাক্ট চেঞ্জ করার কথা বলে যে চলো অন্য কিছু মাখো বা বেশি করে তেল দাও, অয়েল দাও, বিভিন্ন ধরনের কথা হয়, ওখানে ব্যাপারটা শেষ হয়েছে। বেশ কিছুদিন পর বৃহস্পতিবার পরে, তো আগেই বলে রাখি ওরা বৃহস্পতিবার করে, মানে মৌয়ার শ্বশুর বাড়িতে প্রথম থেকেই বৃহস্পতিবার করে একেবারে নিরামিষ, মাছ মাংস তো দূরস্থ, আদা রসুন পেঁয়াজও মানে আদা ইউজ হতো, পেঁয়াজ রসুন একেবারে ইউজ হতো। তা সেটা মৌয়া ছোটো থেকেই জানে, মানে ও তো যাতায়াত ছিল, মানে বন্ধু হিসাবে মিশেছে আর কি হাজব্যান্ডের সাথে, তো জানাই ছিল ব্যাপারটা। এবার পুজো টুজো দিয়ে সবাই মিলে যখন এক জায়গায় খেতে বসেছে, মানে শ্বশুর শাশুড়ি আর মৌয়া, তো তখন যেই ডাল ভাজা সামথিং কিছু রান্না বান্না আর কি হয়েছিল, যখনই আর কি ওর প্লেটে সেগুলো দেওয়া হয়, ও প্লেটটা নিয়ে সকলের সামনে, মানে শ্বশুর রয়েছে শাশুড়ি রয়েছেন, সকলের সামনে প্লেটটা টেবিল থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। মানে ডিনার সেটের প্লেট ছিল, খড়ির প্লেট ছিল, সেটা ভেঙে যায়, ভাত তরকারি ঝোল সব এলোমেলো হয়ে ছড়িয়ে পড়ে। জিনিসটা দেখে শাশুড়ি ভীষণ পরিমাণে রেগে যায় এবং রেগে গিয়ে মৌয়াকে বলে তুমি এটা কি করলে, তুমি কি পাগল হয়ে গেছো, এরকম কথা বলে ওঠেন। তখন মৌয়া ভীষণ বাজেভাবে অশ্লীলভাবে শাশুড়িকে গালাগাল দিয়ে বলে যে আমি খাসির মাংস খাবো, আমি এই নিরামিষ ভাত খাবো না। তো শ্বশুর শাশুড়ি দুজনেই ওকে ভীষণভাবে বকতে থাকে যে তুমি তো জানো বৃহস্পতিবার করে মাংস হয় না, মানে পেঁয়াজের ঠেকাও তোমার শাশুড়ি রান্না করে না, মাংস কী করে সম্ভব, তোমার ভালো না লাগলে তুমি খেও না, বা সেরকম যদি মনে হয় যাও বাপের বাড়ি দিয়ে খেয়ে এসো। এরম দু একটা কথা বলার পর মৌহা তখন বলে যে ঠিক আছে তোমরা এত ক্ষমতা যে আমাকে খেতে বারণ করবে, দাঁড়াও আমি মাংস খাবোই আজকে, বলে শটাক নিজের রুমে যায় আর তুম করে দরজাটা লাগিয়ে দেয়, চিটকানি দেয় না, এমনি দরজাটা আর কি লাগিয়ে দেয়। আর ঠিক তার মিনিট দুয়েক পর চিৎকারের শব্দ, ভীষণ চিৎকার, মানে কান ফেটে রক্ত বেরিয়ে আসার মতো চিৎকার, এত জোরে জোরে চিৎকার হচ্ছে। সঙ্গে সঙ্গে শাশুড়ি শ্বশুর দুজনে চলে আসে, দেখে মৌয়া কি করছে, ওই যে বলেছিলাম যে বাদরে কামড়েছিল ওই জায়গাটার ক্ষত হয়ে গেছিল, ব্যান্ডেডটাকেও খুলেছে, খুলে ও ওই ক্ষত জায়গাটায় কামড় বসাচ্ছে, নিদারুণ চিৎকার করছে। পরক্ষণে ওই মানে ক্ষত জায়গা থেকে যেই সমস্ত ধরো পুঁজ বলো বা ব্লাড বলো, তারপরে খসে যাওয়া মাংসের টুকরো, ওইগুলো চেটে চেটে খাচ্ছে। জাস্ট কল্পনা করতে পারছো একটা মেয়ে যার বিভৎস হাতে ব্যথা, হাতে ওই রকমভাবে একটা ক্ষত হয়ে আছে, সেই ক্ষতটাকে নিজে দাঁত দিয়ে নখ দিয়ে, মানে এখন তো নেল এক্সটেনশনের ভীষণ রকম ফ্যাশন হয়েছে, নেল এক্সটেনশন করে নখগুলো আরও বড় তীক্ষ্ণ করেছে, আর সেই নখগুলো দিয়েই ও আর কি জিনিস ক্ষতটাকে আরও দগদগে করছে, ওখান থেকে রক্ত মাংস বের করে করে খাচ্ছে। এই জিনিসটা দেখার পর না ওর শ্বশুর শাশুড়ি জাস্ট মানে পায়ের জমি চলে যাওয়া যেরকম হয় বা আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়, এবং সেই মুহূর্তেই শ্বশুর বলে তুমি এরকম করা বন্ধ করো বৌমা, আমি এক্ষুনি বাজারে যাচ্ছি, দিয়ে তোমার জন্য নিয়ে আসছি। তো যাই হোক শ্বশুরমশাই বাজারে গেলেন, অলরেডি 2-2:30 বাজে, পাওয়া যায় না, অনেক
মানে কষ্ট করে মাংস নিয়ে আসা হলো ওর জন্য, মাটন নিয়ে আসা হলো, মাটন রান্না করে দেওয়া হলো। ততক্ষণ ও মানে জায়গাটায় আর কি ব্যান্ডেডও লাগাতে দিচ্ছে না। ও মানে ওই ওটা হওয়ার পর ওই গা থেকে যখন এরকম রসগুলো বা রক্তগুলো বেয়ে বেয়ে পড়ছে, ও রীতিমতো চেটে 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 খাচ্ছে। ঠিক আছে, জিনিসটা প্রায় 1-2 ঘন্টা, যেহেতু খাসির মাংস নিয়ে আসবে, রান্না করবে, টাইম লাগে। তো ও ওই 1-2 ঘন্টা কন্টিনিউ নিজের রক্ত, নিজের ক্ষত স্থানটাকে চেটে গেছে, খেয়ে গেছে। তারপর যখন এই রান্নাবান্না হয়েছে, এসেছে, ও হাঁড়িটা উল্টিয়ে মাংসটাও উল্টালো, দিয়ে এরকম করে ভাত তুলে 3বার গ্রাসে ও পুরো খাওয়ারটা শেষ করে দিল। মানে যে আর কি গল্প করেছে সে বলছে 3 গ্রাসে কি করে একটা মানুষের পক্ষে সম্ভব খেয়ে নেওয়া। এতদিন এগুলো গল্প কথা ছিল, কিন্তু চোখের সামনে যখন দেখছি একেবারে অবিশ্বাস করার জায়গা নেই। 3 গ্রাসে মেয়েটি সবটা খেয়ে নিল, খেয়ে দিয়ে একেবারে শান্ত মেয়ের মতো নিজের ঘরে গেল এবং ঘুমিয়েও পড়ল। হাজব্যান্ডকে খবর দেওয়া হয়, সে এসে এত কিছু শুনে তার তো পাজল মনে হচ্ছে যে 8 বছর যে মেয়েটাকে আমি চিনেছি, এক ছোটো থেকে বড় হয়েছি, সে অদ্ভুত এইরকম আচরণ কেন করছে। তো যাই হোক, এই সমস্ত প্রশ্নের তো সেই মুহূর্তে ওরা কোনো উত্তর খুঁজে পেল না, যেহেতু ওর ক্ষতটা খুব বাজেভাবে ব্লাড বেরোচ্ছিল বা আরও দগ্ধ হয়ে গেছিলো। তো ওরা ফেলে রাখলো না। পরদিনই সকালবেলা ওদের পার্শ্ববর্তী যে আঞ্চলিক আর কি হসপিটাল ছিল, ওখানে ওই মেয়েটি, ও শাশুড়ি মা আর হাজব্যান্ড 3জনে মিলে নিয়ে গেল। তো হসপিটালটার একটু বর্ণনা দিয়ে দিই। হসপিটালটার মিডিল দিয়ে যে রাস্তাটা বেরিয়েছে, সেই রাস্তাটাতেই ওখানে মর্গ পড়ে। ওখানেই অনেক, যেহেতু একটা হৃদয় বিদারক ঘটনা কিছু মানে মাস আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল, সেই কারণে পুলিশ প্রশাসন হসপিটালে থাকে, তো তাদেরও একটা রুম মতো করা ছিল। আর বিভিন্ন ধরনের ধরো ওষুধের ফার্মাসি সবটাই পড়তো ওই মিডিল রান। ঠিক আছে, আর দুদিকে হসপিটালের বিল্ডিং ছিল। মানে তুমি যেদিক দিয়েই যাও না কেন, তোমার সাইডে ওই যেই মানে ধরো প্ল্যাটফর্মগুলো রয়েছে, মেডিসিন শপ, ক্যান্টিন, মর্গ, পুলিশদের থাকার ঘর, সবটাই তোমাকে ক্রস করে 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 যেতে হবে হসপিটালে। তো যাই হোক, ও যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল আর কি, যখন ওই মর্গের সামনে এসে, ওদের তো জানা ছিল না যে ওটা মর্গ, ও ওইখানে এসে হঠাৎ করে ওখানে বসে পড়ে। তো বসে পড়াতেও বলছে যে সবাই বলছে কী হলো, এখানে বসলে কেন, ডাক্তার এসে যাবে, দেরি হয়ে যাবে, চলো। বলছে না, এখানে যে স্মেলটা আমার ভালো লাগছে, গন্ধটা আমার ভালো লাগছে। মর্গের সামনে যারা যাওনি তাদের আমি বলে দিই, আমার নিজের এক্সপিরিয়েন্স ছিল কিছুদিন আগে। আমার বাবা স্ট্রোক করে, তো আমিও ওরকম হসপিটালে গেছিলাম, এবং মর্গের সামনে একটা অন্যরকম গন্ধ। ঠিক আছে, মানে যে পচা মানুষের গন্ধ তা নয়, এমনই ওরা কেমিক্যাল ওটা দেয় আর কি। আর ভীষণভাবে এসি চলে, ঠান্ডা ওখানটা। তো আমি যেই সময় গেছিলাম তখন খুব গরম ছিল, সেই কারণে আমিও নয় মর্গের সামনেটা দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ছিলাম। যে আমার ভাই ছিল সাথে, আমি ওকে বলছিলাম যে এখানেই আমরা ওয়েট করি না, যে 2-3 ঘন্টা আমাদের ওয়েট করতে বলেছে, তো আমরা এখানেই করি। তো ও তখন ওর জানা ছিল, তো বললো এটা দাঁড়াস না, এখানটা মর্গ। ঠিক আছে, স্মেলটা পাচ্ছিস, তুই বুঝতে পারছিস না যেটা মর্গের স্মেল। তো যাই হোক, আমার জানা ছিল না। তো কোনো কারণে এই যে এরা যারা মহুয়াকে নিয়ে হসপিটালে গেছে তাদেরও জানা ছিল না। ও এবার বলতে থাকে মহুয়া যে আমি এখানেই থাকবো, ডাক্তারকে এখানে আসতে বলো। অদ্ভুত কথা, ডাক্তার কেন বা ওখানে আসবে? বলছে কেন তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বলছে আর স্মেলটা আমার ভালো লাগছে, এইখানে আমার ভালো লাগছে। বলতে বলতে ও না ওখানে বসে পড়েছে। এইবার একটা মানে টানাটানি শুরু হয়েছে আর কি। শাশুড়ি, হাজব্যান্ড সবাই মিলে টানছে ওকে হসপিটালের ভেতরে নিয়ে যাওয়ার জন্য, আর ও মর্গে থাকার জন্য জেদ করছে। যাই হোক, এইরকম 10-15 মিনিট চলার পর অবশেষে ওকে টেনে হসপিটালে ডাক্তারের সামনে নিয়ে যাওয়া হয়, এবং ডাক্তার ওর ক্ষতটা দেখে আর কি
ঠিক করে ট্রিটমেন্ট করে দেয়, বলে যে একটা টাইম পিরিয়ড দেয়, মেডিসিন দেয় যে এর মধ্যে ঠিক না হলে হসপিটালে ভর্তি হতে হবে। তো যাই হোক, তারপরে ও বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে আরেকটা অদ্ভুত ঘটনা, বাড়ি যখন ও ফিরলো, ওর বাড়ির লোককে আর কি খবর দেওয়া হয়েছিল হসপিটালে নিয়ে যাবার পরে। তো ওর বাড়ির লোক আর হসপিটালে যায়নি, ওরা ওর বাড়িতেই মানে ওর শ্বশুর বাড়িতে এসেই ওর দাদা বৌদি মা বাবা যারা ছিল আর কি সকলে মিলে ওখানেই অপেক্ষা করছে যে এবারে মেয়ে আসবে, আসলে মেয়ের সাথে দেখা করে আর কি তারপর আমরা বাড়ি যাব, সেরকম হলে বাড়িতে আবার নিয়ে যাব। যাই হোক, তো যখনই আর কি ওর এন্ট্রি করে এবং ঘরের ভিতরে যখন নিজের বাড়ির মেম্বারকে দেখে, ও মানে ক্যাজুয়ালি আমরা খুব খুশি হই বাড়িতে মা বাবা এরকম কেউ আসলে, ও ঠিক দরজার থেকে চুল বলেছি আগে খুলেই রাখে, ও অত ক্ষত হওয়া সত্ত্বেও চুল খুলেই রেখে ঘুরছে। ও দরজার বাইরে থেকে মানে ধরো যখন আমরা টেবিল পাখা চালাই, আমরা অনেকেই হয়তো টেবিল পাখার সামনে গিয়ে যখন আমরা ভয়েসটা বের করি ডাবল ভয়েস বের হয়, বা একটা মানুষের মুখ থেকে যদি দুটো সাউন্ড একসাথে রিলিজ করে যে কথাটা ডাবল ডাবল হয়, ওর কথাটাও ঠিক ওই রকম। ও ওই মেয়েটি প্রচণ্ড লম্বা ছিল, মানে মিনিমাম ওর হাইট ছিল 5 ফুট 9, 7 থেকে 9-এর মধ্যে, বুঝেছো তো, মানে মেয়ে হিসাবে যথেষ্ট হাইট, একটু মোটামুটি ভালোই লম্বা চওড়া ভয়ানক। আর ও যেই টাইমে ওদের মানে বলছে আর কি ভয়েসটা, ওর চোখ দুটো হয়ে গেছে পুরোপুরি লাল হয়ে গিয়ে ও বাড়ির লোককে ওই ডাবল ভয়েসে বলছে যে তোরা এখানে কি করছিস, তোরা আমার শত্রু, তোরা আমার ঘরে ঢুকেছিস, গলা টিপে দেবো তোদের, এরম বিভৎস কথাবার্তা সঙ্গে অশ্লীল ভাষায় গালাগাল দিচ্ছে। তো অবভিয়াসলি তখন পারলেও মানে ফ্যামিলি মেম্বারকে এরকম ঘাত ধাক্কা দিয়ে দিয়ে আর কি বৌদি মা বাবা সবাইকে ঠেলে 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 বের করে দেয়। এই জিনিসটা দেখে তো মেয়েটির মা ভীষণভাবে ভেঙে পড়ে যে আমার মেয়ের কী হলো, সামান্য একটা বানরের বাইট এরকম পাগল হয়ে গেল কি করে। সকলকে বের করে দিয়েও দরজা বন্ধ করে দিল। এবার ওদের মধ্যে আলোচনা হচ্ছে, তো প্রথমেই ওরা বুঝতেই পারে যে এটা একটা স্বাভাবিক ঘটনা না। তারপরে শাশুড়িও সবটা বলে, ওর চুল ওঠা থেকে শুরু করে ওর খাবার খাওয়া সমস্ত কিছুই বলার পর ওরা ডিসাইড করে যে তাহলে গুণিন বা তান্ত্রিককে ডাকা হোক, হয়তো কোনো নেগেটিভ হাওয়া বাতাস ওর লেগেছে। তো প্রথমে যিনি এলেন তিনি তো একটু টুকটাক দিয়েও কিন্তু এক্স্যাক্ট কী হয়েছে কেন হয়েছে কীভাবে ঠিক হবে বুঝতে পারলেন। উনি বলেছিলেন হয়তো কোনো কারণে নতুন কাপলকে কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিক করেছে, তাই জন্য এরকম হচ্ছে বা প্রেত চালান করেছে। তো উনি কিন্তু এক্স্যাক্ট কিছু বলতে পারলেন না। আবারও 2 দিন গেল, 2 দিন সমস্ত কিছু নর্মাল, তারপরে আবার সেই অতিরিক্ত খাওয়া, মাংস খাওয়া, গালিগালাজ করা লোককে, ঘর থেকে না বলে বেরিয়ে গিয়ে অন্যের বাড়িতে গিয়ে বসে থাকা, এই সমস্ত কিছু হলে তো ওরা বুঝতে পারে যে না মানে ও ঠিক হয়নি, মানে যে আর কি প্রথম গুণিন এসেছিল সে যেই ক্রিয়াটা করেছে সেটাতে ওকে ঠিক করতে পারেনি। তো এরপরে কি হলো, পরবর্তীতে আরেকজনের খোঁজ খবর নিয়ে বের করা গেল যে একটা পীর রয়েছে বা মসজিদ রয়েছে, মসজিদে এরকম ঝাড়ফুঁক করা হয়। তো অবভিয়াসলি ওকে মানে মসজিদে গিয়ে ওরা কথা বললো, সবটা জানালো। তখন উনি বলল যে ওকে নিয়ে আসো, কিন্তু কোনো মতেই দেখো যাতে ও কিছু জানতে না পারে যে তোমরা কোথায় নিয়ে আসছো ওকে। তো ওরকমই ওকে কিছু না বলে ওকে বলা হয় যে হসপিটালে চেক আপের জন্য যাওয়া হচ্ছে। বাট ও না খুব মানে চালাক ধরনের, ও বুঝতে পেরেছে যে ওকে নিয়ে যাওয়া হচ্ছে অন্য কোথাও, যেহেতু হসপিটালের রাস্তাটা ক্রস করে তারপরেই মসজিদটা পড়ে। তো ও তখন চিৎকার করতে শুরু করছে, আর গাড়ির ভেতরে ছিল প্রায় 30 থেকে 35 বছরের 3জন পুরুষ, যারা 3জনেই ওকে ধরে রাখতে পারছে না। ও এতটাই ছটফট করছে আর অশ্লীল ভাষায় গালমন্দ করছে সকলকে যে আমাকে কেন নিয়ে যাচ্ছিস তোরা অন্য কোথাও, আমার হসপিটালের রাস্তা চিনি, সেটা ক্রস করে গেছিস তোরা। তো যাই হোক, ওর কথা শোনা হয় না এবং ওকে নিয়ে যাওয়া হয় সেই হসপিটালে, এই মসজিদে। এবং মসজিদে গিয়ে
তো ঢোকানো যাচ্ছে না। তো তখন যে আর কি এই সমস্ত কিছু করেন, ওই ভদ্রলোক বেরোলেন, বেরিয়ে ওর মাথার মধ্যে ওদের এটা কি অ্যাশ মতো ছিল, সেই অ্যাশটা মাথার মধ্যে এরমভাবে লাগালো, ঠিক আছে, লাগিয়ে ওই অ্যাশের যেই ইয়ের মধ্যে, ধরো ধুলোর মধ্যে আমরা যেরকম লিখি, ওই অ্যাশের মধ্যেই ওদের একটা পবিত্র নাম্বার আছে 786, এই নাম্বারটা লিখলো। লেখার পর মেয়েটি একেবারে শান্ত হয়ে গেল, ধীরে ধীরে ওনার সাথে মসজিদে ঢুকলো। এইবার উনি ওনাকে জিজ্ঞাসা করছে যে তুই কে, কেন এই মেয়েটিকে এরকমভাবে বিরক্ত করছিস। প্রথম কয়েকবার তো বলতে চায় না, সে কিছুতেই বলে না আমি মহুয়া, আমি অন্য কেউ না তো। তারপরে উনি যখন দেখে যে না মেয়েটি আর সেইভাবে উত্তর দিচ্ছে না অত সহজে, উনি তখন কি করে, ওদের ওই যে ময়ূরের যে পাখনাগুলো হয় ওই দিয়ে একটা মানে ঝ্যাঁটা মতো বানানো, ওই ঝ্যাঁটা নেয় আর জমজমের জল নেয় আর কি, পানি যেটা ওদের বলে, সেই পবিত্র জল, গোলাপ জল আর ওই ঝ্যাঁটা দিয়ে মেয়েটার গায়ে 2-3 বার ছেটাতে থাকে এবং ঝ্যাঁটা দিয়ে মারতে থাকে, ময়ূরের পাখনার যেই ঝ্যাঁটাটা সেটা দিয়ে মারতে থাকে। তো তার কিছুক্ষণ পরেই ওর আর কি বলে খুব জ্বালা পোড়া করছে গায়ে। তো আমি সব বলছি। এবার আসছে একটা অন্য পর্যায়ে, একটা অন্য অদ্ভুত একটা ঘটনা, যেটা তুমি মেয়েটার মুখ থেকে আর কি আমরা শুনবো এখন, বা আমি শুনেছি। এই প্রথম ঘটনার চাইতে আমার পরের ঘটনাটা বেশি অদ্ভুত লেগেছে। তা সেই ব্যাপারটা কি, মেয়েটির মুখ থেকে একটা অদ্ভুত ঘটনা শুনতে পাওয়া যায়। সেই ঘটনাটি হলো, ওর ভেতরে ছিল একটা ফিমেল সোল, ঠিক আছে। সে বলে যে আমি, নাম আর কি বলে, আমি নামটা বলছি না, আমি হলাম আমি ওদের ঠিক 2 বাড়ি পরেই থাকতাম। বছর 2 আগে, মানে আমার ছেলে মেয়ে রয়েছে, আমার 40-42 বছর বয়স, আমি একটা খুব সংসারী এবং নিজের সংসারে খুব হ্যাপি পারসন ছিলাম। তো আমার একটা শ্রাদ্ধ বাড়ির ইনভিটেশন আসে, আমি সেটা যেতে চাই না, যে যাব না, আমার ভালো লাগছে না, অনেকেই শ্রাদ্ধ বাড়ি অ্যাটেন্ড করে না। তা ওনার সাথে, ওনার একটা বান্ধবী পাড়ায় যে থাকে, তারও ইনভিটেশন ছিল। তা সে জোর করে যে না চল, কিচ্ছু হবে না, যাবো, খাবো, চলে আসবো। তা অনেক জোর জার করার পর ভদ্রমহিলাটি রাজি হয়, মানে তার বান্ধবীর সাথে সেই শ্রাদ্ধ বাড়ি অ্যাটেন্ড করতে চাতে। এবং শ্রাদ্ধ বাড়িটা ঢোকে, এবার শ্রাদ্ধ বাড়িতে তুমি দেখবে ফটো লাগানো থাকে, যারা আসে আর কি মালা দেয়, ধূপকাঠি জল ধরায়, এরকম রিচুয়ালগুলো করে আর কি। তো ওই মহিলাটাও সেম জিনিস করতে যায়, কোনো কারণে ওনার শাড়ির আঁচলে আগুন লেগে যায়। আগুনটা এতটা মানে বীভৎসভাবে লাগে যে আশেপাশে ধরো যেখানে ধরো ফটো ছিল সেইখানে তো ওই প্যান্ডেল করলে প্যান্ডেলের কাপড় টাপড় থাকে, তো ওই কাপড়েও লেগে যায়। সেহেতু সকলে নিজের প্রাণ বাঁচাতে এতই মরিয়া হয়ে পড়ে যে ওই মহিলাটাকে কেউ সাহায্য পর্যন্ত করে না, এবং মহিলাটার প্রায় 75% বডি পার্টস ওখানেই বার্ন হয়ে যায়। অতটা জ্বলে যাওয়ার পর যখন ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, হসপিটালে গিয়ে খুব বেশি হলেও 2 দিন কি 3 দিন মানে বেঁচে ছিলেন, তারপরে আর কি ওনার ডেথ হয়ে যায়। এবার বাড়িতে বেশ ছোটো ছোটোই ছেলে মেয়ে, 12-14 বছরের ছেলে মেয়ে, হাজব্যান্ড ছিলেন। তা ওরা যেই কাজটা আর কি করেছিল, মানে ওনার শ্রাদ্ধে শান্তি যে কাজটা করেছিল, ওতে বহু রকমের নিয়মে গাফিলতি দেখা গেছে, এবং ওনার সংসারের প্রতি প্রচুর মায়া ছিল। ওই কারণে উনি ওখান থেকে মানে ওনার সোলটা আর কি মুক্তির পথ পায়নি। এবং ওখানে ওদের যে বাড়িটা আর কি বলছি, শহর অঞ্চলের আশেপাশে হলেও অনেকটা না গ্রামের মতো। তো মানে ওদের বাড়ি যেতে হলেই 2-একটা তাল গাছ, বড় পুকুর, আর একটা মানে 2-4টে গরু রাখে, ওরকম একটা গরু ঘাটাল মতো পড়ে। তো ওখানেরই কোনো একটা তাল গাছে ওই মহিলাটি থাকতো, এবং মহিলাটি জীবিত থাকাকালীন এই যে মেয়েটাকে, যে যাকে প্রসেস করেছে আর কি মহুয়াকে, ও
ওদের সাথে একটা শত্রুতার সম্পর্ক ছিল, কোনো কারণে ঝগড়াঝাটি হয়, মনোমালিন্য হয়, ওদের সাথে কথা ছিল না। এবার উনি ওই প্রেতাত্মাটি আর কি মেয়েটির মধ্যে দিয়ে বলছে, মরে যাবার পর আমি ওই রকম একটি গাছে থাকতাম এবং সবসময় দেখতাম এই মেয়েটি আমার গাছের নিচ থেকে চুল খোলা অবস্থায় যাতায়াত করতো। ভীষণ মাংস খেতেও ভালোবাসে, সবসময় মাংস টাংস, ধরো পকোড়া, চিকেন রোল বা এই সমস্ত কিছু আমার গাছের তলা দিয়ে নিয়ে যেত। ফলত আমার লোভ আরও বাড়ে ওর প্রতি। এবং ওদের ফ্যামিলি যেহেতু আমার জীবিত অবস্থায় শত্রু ছিল, সেহেতু আমার মন থেকে আমি ওদেরকে কখনোই ক্ষমা করতে পারিনি। এই কারণে আমি অনেকবার বহুবার চেষ্টা করেছি ওর মাকে, বাবাকে বা দাদা বৌদিকে পজেস করার, আমি করতে পারিনি। কারণ ওদের যে সোলটা, ওগুলো খুব মানে ওরা ওদের অনেক স্ট্রং। কিন্তু এই মেয়েটাকে আমি চাইনি একে প্রসেস করতে, কারণ এর সাথে আমার সম্পর্কটা খুব খারাপ ছিল না। কিন্তু এর যে সোলের স্মেলটা, আমি গল্পের শুরুতেই যেখানে বলেছি যে আমাদেরও গায়েও কিন্তু একটা সুন্দর গন্ধ থাকে, প্রত্যেকের আলাদা আলাদা গন্ধ থাকে। ওর আত্মার যেই গন্ধটা ছিল আর কি, মেয়েটির আত্মার যেই গন্ধটা এই মৃত মহিলাটির ভীষণ রকম পছন্দের। ও নিজেকে ধরে রাখতে পারে না, ওর যখনই নাকি ওর স্মেলটা শোকে বা নাকে আসে। এবং ও সুযোগ খুঁজছিল যে এইবারে আমি ওই মেয়েটিকে ধরবো বা পজেস করা যেতে পারে, ওকে আমার ভীষণ রকম পছন্দ হয়েছে। সেই সময় মেয়েটির বিয়ে হয় এবং মেয়েটির বিয়ে হওয়ার জন্য যে ফটোশ্যুটটা থাকে গায়ে হলুদের পরে বলো বা বিয়ের সময় আমরা যে ফটোশ্যুটগুলো করে থাকি, তো একটা কথা বড়রা বলে, যখনই ছেলের বাড়ির হলুদ তোমার গায়ে লেগে গেল বা তোমার যখনই বিয়ের ধরো রাত পোয়ালো, 2-3 দিন আগের থেকেই মানুষ স্ট্রিক্টলি বারণ করে দেয় নিজের ভিটে ছেড়ে যেতে, অন্য কোথাও না যায়, সে মেয়েদের ক্ষেত্রে বলো বা ছেলেদের ক্ষেত্রেই বলো। কিন্তু আমরা এখনকার জেনারেশন সেটা মানি না। আমিও নিজের বিয়েতেও আর কি এরকমই ভুলটা করেছিলাম। আমার ফটোশ্যুটের জন্য আমি এদিক ওদিক যেদিক মন চাইছিল আমি চলে যাচ্ছিলাম। তো এই মেয়েটিও আর কি, আমার কিছু হয়নি, ভাগ্য ভালো আর কি, কিন্তু মেয়েটির তো সেটা হয়নি। ওর ওড়াটা খুব সুন্দর ছিল, ওই কারণে অলরেডি ওর প্রতি নজর রেখেছিল ওই পেতটি। এবং ও যখন ওই আগান বাগানে ফটো তুলে বেড়াচ্ছে, কোনো কারণে ওর ভিতরে ওটি প্রবেশ করে যায়, সেটা মেয়েটাও জানে না। ওই অবস্থায় ওর বিয়ে হয়, বৌভাত হয়, ফুলসজ্জা হয়। এবং যখনও মানে আর কি হানিমুনে যায়, জগন্নাথ ধামে ও ঢুকতে পারে না ওই কারণে। এবং আমরা সবসময় জানি যে পশুরা আমাদের থেকে অনেক বেশি দেখতে পায়, বুঝতে পারে। পশুটি মানে ওই বাঁদরটি কামড়ায় এই কারণেই যে ওর মধ্যে ওই আত্মার যে বাস সেটাও দেখতে পেয়েছিল, ভয় পেয়েছিল, বা ওকে ওই মেয়েটিকে মানে সজাগ করার জন্য বা অন্য লোকে বোঝানোর জন্য ও কিন্তু ওই বাইকটা করেছিল। তো যাই হোক, এগুলো আমাদের যুক্তি থেকে আমরা বললাম। তো এই ঘটনাটা ওই পীর বাবাকে আর কি মেয়েটার মাধ্যমে পেতে জানায়। তো তখন উনি জিজ্ঞাসা করে যে তুমি কি মুক্তি চাও? প্রথমে তো একদমই চাইছিল না। আফটার দ্যাট অনেক বোঝানোর পর বলে যে হ্যাঁ আমি মুক্তি চাই। কি কি চাই না, 2টো মোরগ চাই আর 1 কিলো খাসির মাংস, পাঁঠার মাংস চাই, যেটা আমাকে দেবে আমি খাবো, দ্যাট আমি ওকে ছাড়বো। তো ও যা যা চায় সমস্তটাই আয়োজন করা হয় এবং ওকে বলছে তুই ছেড়ে গেলে কি প্রুফ দিবি? তো বলছে আমি একটা বড় বালতির মধ্যে জল ভরে রাখো, ওই বালতিটা আমি নিয়ে গিয়ে যখনই ফেলবো ওকে আমি ছেড়ে দেবো 3 রাস্তার মোড়ে গিয়ে, যেটা প্রত্যেকটা পজেশনের স্টোরিতে আমরা শুনে থাকি। তো ওই রকমই আর কি জলটা মুখে মানে হাত ছাড়া শুধু দাঁত দিয়ে কামড়িয়ে ওই 1 বালতি জল নিয়ে গিয়ে রাস্তার মোড়ে ফেলে এবং মানে যায় খুব দ্রুত। মানে ঘর থেকে ও নাকি এত দ্রুত বেরিয়েছে, চোখের পলকে ও 3 রাস্তার মোড়ে চলে গেছে। ধরো প্রায় তোমার 500 মিটারের দূরত্বে 3 রাস্তার মোড়, ও জাস্ট 2 সেকেন্ডের মধ্যে যেন ওখানে পৌঁছে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে যায়। তো এই এত কিছু ঘটনা হলো। যে আর কি গল্প পাঠিয়েছে সে পরবর্তীতে মানে জিনিসগুলো হওয়ার
ঠিক দু দু মাস কি আড়াই মাস পর ওই মেয়েটির সাথেও দেখা হয়। তো দেখে যে মেয়েটি প্রচণ্ড ফর্সা ছিল, সে অনেকটা কালো হয়ে যায় এবং আর কি একটু রুগ্ন শুকনো বা একটু অন্য মুডে আর কি দেখতে পায়। মানে কথাবার্তা শুনে ও যতটুকুনি জানতে পেরেছে আমায় বলেছে যে দিদি, যে ও এখনও হয়তো কোনো না কোনোভাবে ওই আত্মার সাথে হালকা হলেও কানেক্টেড আছে। মানে ওর ভয় ভীতি বা ওর বাড়ির লোকের যে প্রোটেকশন করা ওকে দেখে মনে হচ্ছিল যে এখনো হয়তো পুরোপুরি ও রেহাই পায়নি। তা ঘটনাটা রিসেন্টলি হয়েছে এবং এখনও চলছে মাস, এই জানুয়ারি তোর বিয়ে ফিয়ে হয়েছিল বোধহয়, বুঝেছো তো? জানুয়ারি কি এপ্রিলের মধ্যে বিয়ে হয়। তো একেবারে সত্য এবং একেবারে রিসেন্ট একটা ঘটনা, যেটা আমাদের ডিজিটাল যুগেও মানে অদ্ভুতভাবে আমাদের ভাবিয়ে তুলতে বাধ্য করে। সেই কারণে আমার ওয়ার্নিং যে যারা যা যেমন নিয়ম আছে তোমরা একটু মেনে চলো। হ্যাঁ, আমরা সবাই আপডেটেড, আমাদের সবারই ফ্যাশন খুব পছন্দ, কিন্তু ফ্যাশন করতে গিয়ে আপডেট হতে গিয়ে আমরা নিজেদের জীবনে কোনো না বিপদ নিয়ে আসি, সেটা আমাদের সবার আগে নজর রাখা দরকার। তা এই ছিল আজকের আমার একটা ঘটনা। অনেক থ্যাংক ইউ আমাকে যে ঘটনাটা পাঠিয়েছো। আর আরেকবারও বলে দিই, তোমাদের কারোর কাছেও যদি এত সুন্দর কোনো ঘটনা থাকে, ভয়ের ঘটনা থাকে, অবশ্যই কিন্তু আমাকে নিচে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবে। আর যারা আমার ভিডিও এই প্রথম দেখছো তারা অবশ্যই কিন্তু তাতান মাম্মার খেলাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যেখানে প্রত্যেক শনিবার রাত্রির ঠিক 9টার সময় ভয়ের অনুভূতিতে একটা করে সত্য ভূতের ঘটনা থাকে। এটা কিন্তু বানানো নয়, সবকটা ঘটনাই কিন্তু রিয়েল ঘটনা। ঠিক আছে, তো চলো আজকের মতো তাহলে ভাবছি অনুষ্ঠানটা এখানেই শেষ করি। পরবর্তী দিনে মানে পরের শনিবার আরও একটা ভয়ানক ঘটনা নিয়ে আসব। তার আগে বলে দিই, ঘটনাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর কমেন্ট করে জানাও কী ধরনের গল্প দরকার, কী ধরনের ভয়ের গল্প তোমরা পেতে চাও। পজিশনের গল্প ভালো লাগে নাকি ভয় পেতে ভালো লাগে? চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী সময়, পরবর্তী দিনে ঠিক রাত্রি 9টা। আর এছাড়াও ডেইলি ব্লগ তো থাকে, সেখানে তো দেখা হয়েই যায় তোমাদের সাথে। চলো বাই, ধন্যবাদ।